আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি RICL প্রেজেন্টস মিট দ্য পিপল এই আয়োজনে। আপনাদের সাথে আমি রয়েছি রহমান রাশেদ। আজ আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের স্টুডিওতে। রয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, তিনি আমার হাতের সর্ববামে রয়েছেন, এবং সেই সাথে আমার হাতের ঠিক বামে স্টুডিওতে রয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান। হাবিব, স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আজকে আমরা জানি যে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন হয়েছে এবং প্রথম দিন সম্পন্ন হয়েছে। অনেক দিন ধরেই আলোচনা ছিল যে 12ই মার্চ থেকে গণতন্ত্রের পথে যে নতুন করে যাত্রা শুরু হবে, যেখানে সব দল মতের অবস্থান হবে এক ছাদের নিচে এবং রাজনৈতিক দলগুলো একটা গঠনমূলক আলোচনা সমালোচনার মাধ্যমেই এগিয়ে যাবেন, রাষ্ট্রের কাজ পরিচালনা করবেন। কেমন দেখলেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আপনার কাছে যাই প্রথম দিন কেমন দেখেছেন আপনি? না, এরকমই আশা, মানে ধরেন একটা তো ছিলই, এরকমই ধারণা ছিল, কারণ আগে থেকেই বলা হচ্ছিল যে এই আলোচনাটা ছিল যে আসলে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে এক ধরনের একটা আগে থেকেই আলোচনা ছিল। তো বাকি তো যেরকম নিয়ম অনুযায়ী যা হওয়ার সবই ঠিকঠাকই ছিল। যেইটা আমার কাছে দুইটা তিনটা জিনিস একটু, যেটা ধরেন যদি বলেন তাহলে তিনটা জিনিস আমার কাছে একটু অস্বাভাবিক লাগছে। কীরকম তিনটা? একটা হচ্ছে যেমন 71 নিয়ে কথা হয়েছে, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কথা হয়েছে, জিয়াউর রহমানের নাম নেওয়া হয়েছে। তো আসলে মুক্তিযুদ্ধের প্রশ্নে শেখ মুজিবুর রহমানের নামটা একবার উল্লেখ করা হয়নি। জি, আপনার শাহাবুদ্দিন সাহেব যিনি রাষ্ট্রপতি, তার যে আসলে ভূমিকা, বিশেষত তিনি যেরকম ক্ষমতায় থেকে মিথ্যাচার করেছেন, ক্ষমতায় থেকে আসলে শপথের গোপনীয়তার শপথ ভঙ্গ করেছেন, এবং তার আগে ধরেন দোসর ছিলেন, সেটা আরেকটা আলাপ। তো সব মিলিয়ে তিনি একটা প্রতিবাদের মুখে পড়বেন, এটা ধরেন স্বাভাবিক ছিল। কিন্তু একদম প্ল্যাকার্ড নিয়ে ছিল এখানে, এইটা আসলে সংসদীয় রীতির মধ্যে প্ল্যাকার্ড ট্যাকার্ডটা এর আগে ছিল না। এর আগে পর্যন্ত ওয়াকআউট পর্যন্ত একটা সংসদীয় রীতি এরকমই দেখেছি। ওইটা যখন ধরেন এই নিয়মের বাইরে যখন যাওয়া হয়েছে, ধরেন যেটা হয় শোক প্রস্তাব হয়, যারা আসলে সংসদ সদস্য ছিলেন তারা যখন আসলে মারা যায় একটা অধিবেশনের পর একটা অধিবেশনের গ্যাপের মধ্যে, স্বাভাবিকভাবে তাদের নামে শোক প্রস্তাব হয়। জি। কিন্তু যেহেতু ধরেন নিয়মের বাইরে অনেক কাজ হয়েছে, সেইখানে অন্তত রাজাকারের যারা হচ্ছে একদম ধরেন প্রধান ছিলেন, তাদের আসলে নামে যখন শোক প্রস্তাব হয়েছে, কেউ আসলে এটা নিয়ে কোনো কথা তুলে নাই। আচ্ছা, এইগুলি আমার কাছে মনে হয়েছে যে ধরেন যদি এইগুলির বাইরে আমরা থাকতে পারতাম আরও, তাইলে জিনিসটা আরও সুন্দর হইতে পারতো। কিন্তু আমি মনে করি যে এটা এরপরেও একটা আকাঙ্ক্ষিত শুরু হওয়া। বাংলাদেশে এই সংসদীয় রাজনীতি আসবে, সংসদের মধ্যে আসলে তর্ক বিতর্ক হবে, আলোচনা হবে, সংসদীয় রীতিতে সেগুলির সমাধান হবে। এইটাকে আসলে কার্যকর যদি করা যায়, তাহলে এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলির একটা অংশ পূরণ হবে বলে আমি মনে করি, আমি এটা আশা করতে চাই। জি, জনাব হাবিবুর রহমান। হাবিব, আপনার কাছে প্রথমত জানতে চাইবো যে সংসদ নিয়ে একটা আকাঙ্ক্ষা রয়েছে, বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নিয়ে বহুল প্রত্যাশিত একটা অনেক অনেক দিনের চাহিদা মানুষের, এবং মানুষ মনে করছিলেন যে সব রাজনৈতিক দলগুলো তারা খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক দল মধ্যে সরকারি দল থাকবে, প্রধান বিরোধী দল থাকবে। যদিও ওয়াকআউট যে বরাবরের মতো যে আগের চিত্রটাও দেখা গেছে, এবার ওয়াকআউট আবারও আজকে প্রথম দিনই দেখা গেছে। সার্বিকভাবে একটু বললেন, বিশেষ করে অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমও তিনটা বিষয় বলেছেন, সেই তিনটা বিষয় এক এক করে আসতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল 24-এর দর্শক শ্রোতাদের সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ সহ আলোচক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমকে শুভেচ্ছা। আমি প্রথমেই খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে স্মরণ করতে চাচ্ছি, দীর্ঘ 18 বছর পর জাতীয় সংসদ যাত্রা শুরু করলো, সংসদীয় গণতন্ত্র। এই দিনে অনুপস্থিত বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই সংসদে 3টি আসন থেকে উনি মনোনয়ন পেয়েছিলেন বা ওনাকে দেওয়া হয়েছিল। নির্বাচনটা শেষ করে যেতে পারেননি। নির্বাচনটা করে যেতে পারলে 3টি আসন থেকে নির্বাচিত হতে পারতেন। এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা শোকের বিষয়, কষ্টের বিষয়, দুঃখের বিষয়। দ্বিতীয়ত কথা, যে সংসদের ভিতরে প্ল্যাকার্ড নিয়ে গেল কিভাবে, এটা যারা ওখানে সিকিউরিটি যারা ছিলেন, দায়িত্বে যারা ছিলেন, তারা এটা চেক করলেন না কেন? এটা অসভ্যতা। সারা পৃথিবীর কাছে একটা অসভ্য জাতি হিসাবে
আরেকবার আমাদেরকে প্রমাণ করে দিল। কারা? যারা এই দেশের স্বাধীনতা মানে নাই, যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা জাতির স্মৃতিসৌধে যায় না, কোনো সময় যায় না। এবার তারা বহুদিন পর জীবনে প্রথম তারা শহীদ মিনারে গিয়েছিল, সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিল যে আমি যেহেতু বিরোধী দলের নেতা সেই হিসাবে এসেছি, মানে শহীদদের প্রতি সম্মান দেখাতে যায়নি। তারা এই অসভ্যতা করবে, এটাই খুব স্বাভাবিক। এবং আজকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে দোষর বলা হচ্ছে, কিন্তু এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছেই তো শপথ বাক্য পাঠ করেছিলেন প্রধান উপদেষ্টা। এবং আজকে যারা এই যে এনসিপি যারা আজকে যারা প্রতিবাদটা করলো, তারাও তো উপদেষ্টা হিসাবে শপথ বাক্য পাঠ করেছেন। সেদিন মনে ছিল না? সেদিন কি মনে ছিল না? আজকে উনি সরেছে দোষর হয়ে গেলেন। এবং যে অশ্রব্য ভাষায় যেভাবে আজকে ওখানে শক্তি প্রদর্শন করলো, মানে এটা তো চিন্তা করা যায় না। এটা লজ্জার বিষয়। সারা দেশে শুধু আমরা টেলিভিশন দেখেছি তা তো না, আমাদের শুধু বাংলাদেশের মানুষ ছিল তা তো না, সারা পৃথিবীর কূটনীতিকেরা উপস্থিত ছিল। তাদের সামনে কি দেখালো, কি দেখালো? তারা আবার প্রমাণ করলো যে আসলেই আমরা স্বাধীনতা বিরোধী, আসলেই বাংলাদেশকে আমরা স্বীকার করি না, আসলেই গণতন্ত্র আমরা স্বীকার করি না। এর জন্য দায়ী কে? আজকে উনি যে কথাটা বললেন, হ্যাঁ ঠিক আছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে স্বাধীনতা ঘোষক বলে এখানে বলা হয়েছে, পাশাপাশি এটাও তো ঠিক। এই আজকে যে অসভ্যতা যারা দেখালো, এই দেখানোর সুযোগটা পেল কাদের জন্য? কাদের জন্য? যে দলটির নেতৃত্বে দেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, আমিও মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, সেই দলটি দেশ থেকে পালিয়ে গেছে কেন? আজকে স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে কিন্তু সংসদ বসেছে, পরবর্তী সভাপতি নির্বাচন করে পরে নির্বাচন। কেন? কেন? তাদের অপকর্ম, তাদের দুঃশাসন, গণতন্ত্রহীনতার কারণে। এবং সর্বশেষ আরেকবার প্রমাণ করলো এরাই এই স্বাধীনতা বিরোধী চক্করকে তারা ভোট দিয়েছে। দাঁড়িপাল্লায় যদি এরা ভোট না দেয়, আজকে তারা এই 70-এর উপর আসন তাদের তারা পায় না, 1-2 পায় না। তাদের আসন হয়তো 20টার নিচে। এদের ভোট না দিতে, এদের ভোট এই 8%, 9% থেকে ভোট কি এমন কাজ করলো তারা দেশের জন্য যে তারা 31%-এর উপর ভোট পেল? কি কাজ করেছে? না স্বাধীনতা যুদ্ধে তারা অবদান রেখেছে, না কোনো কাজ, কোনো এদের আন্দোলন সংগ্রাম, রাজপথে গণতন্ত্র, তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, বিদ্যুৎ লোডশেডিং বিরুদ্ধে একটা আন্দোলন, একটা মিছিলে গিয়ে এই 15.5 বছর একজন লোক তার মারা যায়নি। তাদের লোক মারা গেছে 13 সালে শুদ্ধ অপরাধের দায়ে, যাদের রায় হয়েছিল ফাঁসির দণ্ড এবং যাবজ্জীবন, সেই আন্দোলন করতে তারা মারা গেছে। এই 15.5 বছরের আন্দোলন তারা তাকে মারা যায়নি। আমাদের বিএনপির শত শত মানুষ মারা গিয়েছে রাজপথে, নারায়ণগঞ্জে, মুন্সিগঞ্জ, বিভিন্ন। আমি নিজেও কয়েকবার আহত হয়েছি আন্দোলন করতে গিয়ে। আমি এই মিরপুরে আহত হয়েছি, আমি পাবনাতে লোডশেডিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। আমি আসার আমার জীবন নাশের মতো অবস্থা। তারা কে? তাদের কেন কোনো কিছু? এখন দেখেন এই যে তারা যে কাজটা করলো প্রথম দিনে তারা কি দেখাচ্ছে। এবং তারা তো শপথ ভঙ্গ করেছে, তারা রাষ্ট্রপতিকে মানে না। তারা এমনকি স্পিকার যখন নির্ধারিত হলো, আপনি ভালো করে খেয়াল করেছেন কিনা আমি জানি না, আমি বাসায় বসে দেখেছি তো, কিন্তু প্রত্যক্ষদর্শীর বিবরণ আমি সুব্রত চৌধুরী যেটা বললেন, যখন স্পিকার নাম আসলো একক নাম, তখন কিন্তু প্রস্তাব সমর্থন হওয়ার পর যখন যারা হার পক্ষে, যারা হাঁ পক্ষে, এরা হার পক্ষে কথা বলে নেয়, হার পক্ষে বলে না, হার পক্ষে বলে, কতখানি অসভ্যতা। স্পিকারকে মানে না, ডেপুটি স্পিকার ক্ষেত্রে একই কথা। এটা কি? এটা কোন দেশে বসবাস করতেছি আমরা? এই জন্য কি এত রক্তদানের মধ্যে দিয়ে আজকে কি অবস্থা এসেছে? তারা সেখানে সংসদের ভিতরে গিয়ে তারা প্লাগ, এটাকে বাইতের লোক, তাহলে এই যে রাজপথ না, এই যে বিরোধী অসভ্যতা, একদিকে এদিকে করতেছে, আর একদিকে রাস্তায় তারা বাইরে স্লোগান দিচ্ছে। এটা কোন অসভ্যতা? এরা সেনাপ্রধানকে বলে শহরের বাচ্চা, এরা রাষ্ট্রপতি বলে কুত্তার বাচ্চা। এদের বিরুদ্ধে ব্যবস্থা উচিত। এবং যারা এই যে শপথ ভঙ্গ করেছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তো না, উনি রাষ্ট্রপতি, উনি একটা প্রতিষ্ঠান, উনি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, উনি রাষ্ট্রপতি। ওনার বিরুদ্ধে আপনি বলেন, বাইরে বলেন, আপনি সংসদের ভিতরে গিয়ে আপনি বলতে পারেন না। এই জন্য ওদের সংসদ সদস্য স্থগিত হয়ে যাওয়া উচিত। আমি মনে করি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি আমাদের দেশের প্রধানমন্ত্রীকে বলবো, দলের চেয়ারম্যানকে বলবো, এর জন্য দায়ী হলো 2টা গোষ্ঠী। একটা হলো এই আওয়ামী লীগের এই দুর্বৃত্তরা যারা ভোট দিয়েছে, এই দাঁড়িপাল্লা এরা, আর বিএনপির ভিতরে মানে বিশ্বাসঘাতক, বেঈমান, মির্জাফর, মুনাফিক, এরা 79টা জায়গায় এরা প্রার্থী হয়েছিল এবং ভিতরে থেকে অনেকে ভোট দেয়নি। তা নাহলে 20টা আসন 20টা আসন পেত না। আমার আসলে আমি 50,000 ভোটে জিতে আসতাম, হাসান তাবের তুমি 50,000 ভোটের ব্যবধানে জিতে আসতাম। এই মুনাফিকদের জীবনে কোনো দলে না নেয়, জিতুক আর হারুক, এদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত দলকে নিতে হবে, প্রধানমন্ত্রী নিতে হবে।
উনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, দেশে এগিয়ে যান, জনগণ পক্ষে থাকবে। জনগণ এদের এই সমস্ত অসভ্যতা দিকে দেখার মধ্য দিয়ে আজকে এদেরকে জীবনের মধ্যে পরিত্যাগ করেছে। ভবিষ্যৎ তার জীবনে কোনদিন এই বাংলাদেশে 68 আসন তো দূরের কথা, এই বাংলাদেশে তাদেরকে মানুষ রাজনীতি করতে দিবে কিনা সেই সিদ্ধান্ত বাংলাদেশ নিতে বাধ্য হবে এদের আজকে অসভ্যতার কারণে। আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি যে সংসদের ভিতরে এই ধরনের অসভ্যতা করার অধিকার কারণ নেই। জি, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, এই জনাব হাবিবুর রহমান হাবিবের বক্তব্যের সাথে আপনি একমত কিনা? বিশেষ করে উনি বলছিলেন যে বিরোধী দলের নেতাদের যে আচরণ এবং তাদের পূর্ববর্তীতে কিছু মানে বিরোধিতা করার নামে যে মুখের ভাষা তিনি সেগুলো উল্লেখ করছিলেন। এটা ছাড়া আপনি এই তিনটা বিষয় নিয়েও বলছিলেন, একটু সার্বিকভাবে বলবেন যে এই পরিস্থিতি নিয়ে তাহলে যে জাতীয় সংসদ নিয়ে যে কার্যকর একটা সংসদ বসবে বা এই অধিবেশনের মাধ্যমে যে গণতান্ত্রিক যাত্রার কথা বলা হচ্ছে সেটা কতটুকু কার্যকরী হবে বলে মনে হয় আপনার? না, সামনে তো আরো অনেকগুলো ধরেন খুবই গুরুত্বপূর্ণ বিতর্ক আসবে এবং এটা ধরেন পরিস্থিতিকে আরো করবে। তবে আমি আপনার একটার সাথে খুব একমত যে বাংলাদেশ নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে যাওয়ার কথা ছিল। এই এত বড় অভ্যুত্থানের পরে এক ধরনের যে ধরেন সহযোগিতা সহমর্মিতার একটা পরিবেশ তৈরি হয়েছিল, বিশেষত আপনি যদি ধরেন ফেসিবাদ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে রাজপথের যোগ্যতা গড়ে উঠছিল, সেই জায়গাগুলি খুব দ্রুতই আসলে ধ্বংস হয়ে গেছে। যেটা রয়ে গেছে সেটা হচ্ছে দুর্ভাগ্যজনক আর কি, যে আসলে কতগুলি স্ল্যাং ছাড়া মানে পলিটিক্যাল কালচারটা, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি আসলে কি বলা যায় কলুষিত হয়েছে। এটা থেকে লাভ কারো হয় নাই। মানে আপনি এরকম একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করবেন, আপনি একটা গণতান্ত্রিক পথে যাত্রা করবেন, তার জন্য আসলে যেই ধরনের রাজনৈতিক মনস্তত্ত্ব আপনার থাকা দরকার, যেই ধরনের রাজনৈতিক সংস্কৃতির চর্চা আসলে আমাদের থাকা দরকার, এটা প্রথম দিনই বোঝা গেছে যে আসলে এটা থেকে আমরা অনেক দূরে। এটা দুর্ভাগ্যজনক। আমার কাছে যেটা মনে হয় যে আজকের যে বিষয়গুলি ছিল, তারপরেও ধরেন যে বিষয়গুলি আসবে, ধরেন অধ্যাদেশগুলি যেগুলি 30 দিনের মধ্যে বিবেচনা করতে হবে, তার মধ্যে কোনগুলি থাকবে কোনগুলি থাকবে না সেটা নিয়ে এক ধরনের আলোচনা লাগবে। কিন্তু এর বাইরেও যে আলোচনাটা ধরেন শপথ নেওয়ার দিন থেকে আসলে এখন পর্যন্ত চলমান, সেইটা হচ্ছে যে আসলে এই সংসদ সদস্যদের একই সাথে গণপরিষদ সদস্য হিসেবে একটা দায়িত্ব পালন করার কথা আছে। এই গণভোটের একটা রায় আছে তাদের উপরে, কিন্তু সরকারি দল আজকে যারা হয়েছে তারা এই গণভোটের রায়টা অমান্য করেই আসলে যাত্রাটা শুরু করছে। না, সেটা প্রথম দিন তো স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি তো বলেছেন, সেটার ব্যাখ্যা কিন্তু দিয়েছিলেন তিনি, যে তারা কেন মনে করছেন যে কেন তারা শপথ নিবেন না। না, এটা ধরেন আপনি ব্যাখ্যা তো একটা দিতেই পারেন। ব্যাখ্যা হচ্ছে উনি তো ধরেন আমি ঐকমত্য কমিশনে ছিলাম, এই গণভোটের প্রস্তাব হচ্ছে বিএনপি, আমরা সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে করার প্রস্তাব দিচ্ছিলাম। জি, ওনারাই আসলে জনগণের কাছ থেকে আগাম ম্যান্ডেট নেওয়ার জন্য গণভোট করার প্রস্তাব, এগুলি আসলে তো অনেক বড় ডকুমেন্ট, খুঁজলেই দেখা যাবে। এটা নিয়ে আলোচনা হয়েছে, ওনারা গণভোটের আলোচনা করছেন, ওনারা ধরেন ওনাদের নিজেদের প্রস্তাব যেগুলি এগুলি আমি বলি, যেমন ওনাদের উচ্চকক্ষের প্রস্তাব আছে, উচ্চকক্ষে পিআর হবে কি হবে না সেটা নিয়ে তর্ক আছে। 29 দফার মধ্যে আর 31 দফার মধ্যে উচ্চকক্ষ আছে। এবং একটা খুব অদ্ভুত ব্যাপার, খুব দুঃখজনক হয় এখানে, যেটা অনেক বড় একটা দল, অনেক মানুষ, অনেক আইনজীবী, অনেক সংবিধান বিশেষজ্ঞ এখানে আছে। এই 31 দফা তো আসলে সংবিধান সংশোধনের দফা ছিল না। মনে করে দেখেন যে কমিটমেন্ট হচ্ছে আপনি রাষ্ট্রের মেরামত অথবা রাষ্ট্রের সংস্কার করবেন। জি, আমাদের সাথে যখন আসলে গণতন্ত্র মঞ্চে যখন আমরা, তখন আসলে যে আন্দোলন হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রের সংস্কারের আলাপ। 31 দফা হচ্ছে রাষ্ট্রের সংস্কারের জন্য, সংবিধান সংশোধনের জন্য না। এখন সংবিধান সংশোধন কি আর সংবিধান সংস্কার কি, এই পার্থক্য যদি আসলে বোঝার মতো লোক এত বড় একটা রাজনৈতিক দলে না থাকে, একজন আসলে যদি এটা তার যা ইচ্ছা ব্যাখ্যা, সেই ব্যাখ্যা দিয়ে একটা আমলাতান্ত্রিক ব্যাখ্যা দিয়ে একটা 2/3 মেজরিটি দিয়ে এটা চালায় দেওয়ার চেষ্টা করে, এই তর্ক তো করা যাবে, সংবিধান নিয়ে 1000 অ্যাঙ্গেল থেকে দেখা যাবে। কিন্তু একজন রাজনীতিবিদ যখন দেখেন জিনিসটা, তখন দেখেন হচ্ছে
একটা রাজনৈতিক বন্দোবস্ত, একটা সেটেলমেন্টের জায়গা হিসাবে, যে এইখানে বিবাদমান যে গ্রুপগুলি আছে, দল আছে, সংগঠন আছে, তাদের মধ্যে আসলে কিসে ঐক্যমত্যটা তৈরি হবে, কিভাবে হবে, জি। সেইটা কিভাবে চলবে। এখন এটাকে একটা আমলাতান্ত্রিকতা দিয়ে, বৈধতা অবৈধতা দিয়ে, সংবিধানের ভিতরে ছিল কি নাই আছে, আর এই নাই বলে উচ্চকক্ষ ছিল, উচ্চকক্ষ সংবিধানের ভিতরে আছে, ওই প্রস্তাব আসছে কিভাবে? সংবিধানে কি এটা আছে যে প্রধানমন্ত্রী 10 বছর থাকবে? এটা আসছে কিভাবে? এগুলি আসবে কিভাবে? এই তর্কগুলি শিশুতোষ তর্ক, মানে 7-8-এ পড়ার সময় যে আমাকে জিততে হবে, এই রকমের তর্ক দিয়ে তো রাষ্ট্র কিন্তু পরিচালনা গণ হবে না। অভ্যুত্থানের যে স্পিরিট নিয়ে কথা হয় সেটা তো তখন সব দলই একমত হয়েছে, নিশ্চয়ই। না? সেটা তো জি। তো আপনি স্পিরিটের বাইরে চলে গেলেন, আপনি রাজনৈতিক অঙ্গীকারের বাইরে চলে গেলেন, গিয়ে আপনি বৈধতা অবৈধতার প্রশ্ন দেখাচ্ছেন, যেটা যাইতে যাইতে আসলে এই মাত্রায় যাবে, যেটা আসলে হাসিনাই তারপরে বৈধতার উৎস। না, সেটা কি তাহলে এই যে বৈধভাবে যে একজন ইলেক্টেড গভর্নমেন্ট আসলো, সংসদ অধিবেশন বসছে, সেখান থেকে কি যে সংসদ কি বলে সংস্কার পরিষদের যে কথা বলা হয়েছে বা সংবিধান সংস্কারের কথা বলেছে, সেটা কি এই সংসদের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আনা সম্ভব বলে মনে করেন না আপনি? না না, সংবিধানের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আনলে কি হয়, এটার অভিজ্ঞতা তো আছে। আমরা সংবিধানের প্রক্রিয়ার ভেতর দিয়ে ধরেন তত্ত্বাবধায়ক সরকার আনা হলো, তত্ত্বাবধায়ক সরকার থাকছে, কারণ আপনি যখন আপনার সংসদ সদস্যরা সংবিধানের কদ্দূর পরিবর্তন করতে পারে। আপনার ধরেন রাশেদ নামের মধ্যে আপনি ব র দিয়ে লিখবেন না ড র দিয়ে লিখবে, এইটাতে যদি ভুল হয়, এটার যদি আপনি ঠিক করেন, এটাকে সংশোধন বলে। কিন্তু আপনার উচ্চকক্ষ নাই, আপনি উচ্চকক্ষে ইনসার্ট করতেছেন। আপনার তত্ত্বাবধায়ক সরকার নাই, তত্ত্বাবধায়ক ইনসার্ট করতেছেন। এগুলিকে বলে বেসিক স্ট্রাকচারকে আসলে আপনি সরাই ফেলতেছেন কিংবা বদলাই ফেলতেছেন। এইগুলি সংশোধন না, এগুলির জন্য সংস্কার লাগে, জনগণের মতামত লাগে, এবং জনগণের এই ক্ষমতা নেওয়ার জন্যেই গণভোট করা হয়েছে। আচ্ছা, যেগুলি যে করা হবে, জি। এইটার জন্য জনগণ আমাদেরকে ক্ষমতাটা দিচ্ছে কিনা, কারণ সবকিছুর ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। সংবিধান যে একটা জিনিস, এটা যে বৈধ, জি। এটার উৎস কি? এটার উৎস তো হচ্ছে জনগণের অভিপ্রায়। এটা জি, তো জনগণের উপরে তো কোনো সংবিধান সংসদ এগুলি কিছু নাই। বুঝতে পারছি। আমরা এই আলোচনায় আসতে চাই, একটা বিরতি থেকে আসছি, আপনাদের দুজনের কাছে ফিরবো। দর্শক, আপনারা দেখছেন RICL প্রেজেন্টস মিট দ্য পিপল। একটা বিরতির সময় হলো, আমাদের সাথেই থাকুন, একটু পর ফিরছি আমরা। স্বাগত আরও একবার RICL প্রেজেন্টস মিট দ্য পিপল, দেখছেন রহমান রাশেদ আপনাদের সাথে রয়েছি। আমরা আলোচনায় ছিলাম, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম আমাদের সাথে রয়েছেন, তিনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি। একই সাথে জনাব হাবিবুর রহমান হাবিব রয়েছেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা তিনি। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে এই পর্যায়ে যাই একবার। বিরোধী দল বা তাদের বক্তব্য হচ্ছে যে গণভোটে জনগণ রায় দিয়েছে এবং বলা হচ্ছে যে 70% মানুষ হ্যাঁ ভোট দিয়েছে। রাজনৈতিক দলগুলো দেখেছি আমরা হ্যাঁর পক্ষে প্রচারণা চালাতে, সেই যে রায় তার প্রতিফলন হয়নি। অর্থাৎ সরকার গঠনের পর বিএনপি সরকার গঠন পর যে শপথ পড়ার কথা ছিল সংস্কার পরিষদের সদস্য হিসেবে, সেটাও হয়নি। জনগণ যে রায় দিয়েছে সেটারও প্রতিফলন তারা দেখছেন না বলে হতাশা প্রকাশ করেন। কি বলবেন? আমি খুব পরিষ্কার করে বলতে চাই, হাসনাত কাইয়ুম যেটা বললেন, বিএনপির ভিতরে সংবিধান বোঝার লোক আছে। সালাউদ্দিন শুধু এই আমলা না, উনি আগে সংসদ সদস্য কয়েকবার ছিলেন, মন্ত্রী ছিলেন। অর্থাৎ উনি সংবিধান বুঝেন না, আমলা হিসাব চালিয়ে দেওয়াটা ঠিক না। আর এখানে তো শেষ হয়ে যায়নি, কেবল আজকে সরকার বয়স 22-23 দিন, প্রথম সংসদ অধিবেশন বসলো। তো এখানে আস্তে আস্তে ধীরে ধীরে অবশ্যই বিএনপির একটা চিন্তাভাবনা আছে। আর যেটা উচ্চকক্ষ, সেটা তো এই আন্দোলনের আগেই, যখন আন্দোলনের চিন্তাভাবনা কেউ করেনি, তখন তো বিএনপি তো উচ্চকক্ষের কথা বলেছে। বিএনপি 5 বছর পর পর সরকার ক্ষমতা হস্তান্তর করবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হবে, নিজের ঘোষণা দেওয়া আছে। ঘোষণা দেওয়া আছে পরপর 2বারের বেশি প্রাইম মিনিস্টার হবেন না। ঘোষণা দেওয়া আছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে ক্ষমতা ভারসাম্য আনয়ন করবে। ঘোষণা দেওয়া আছে আপনার ইয়ের সাথে কী বলে এখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতি নিয়োগ এবং অপসারিত হবে। তো কিন্তু বলা আছে, দিন তো শেষ হয়ে যায়, শুরুই তো হলো না, কেবল আজকে শুরু হলো। নিশ্চয়ই তাদের প্রতি চিন্তা, জনগণের ম্যান্ডেট তো বিএনপি পেয়েছে। বললাম তো, এত কিছুর পরে বিএনপির বিরুদ্ধে কত অপপ্রচার। প্রথম দিন থেকে বিএনপিকে চাঁদাবাজ, ডাকাত, মানে যা ভাষা আছে এমন কোনো ভাষা নাই যেগুলি ব্যবহার করা হয়নি। মানুষকে সেগুলি পাত্তা দিচ্ছে। বিএনপি যে তারেক রহমান বললেন যে হা ভোটের পক্ষে বললেন, মানে তারেক রহমান একবার বলে যথেষ্ট। তারেক রহমান তো একবার বলেছিলেন যে আপনার ভাই মারা যেতে পারে, আপনার বোনকে ধরে নিতে পারে, বাবাকে হত্যা করতে পারে, জমি দখল করে নিতে পারে, তবু আইন হাতে তুলে নেব। কবে বললেন? 5ই অগাস্ট। আমি তো একটা জেলার আহ্বায়ক। একটা লোক মারা গেছে। ওয়াহিদুল কাদের বারবার বলতেন যেদিন ক্ষমতা হস্তান্তর 5 লক্ষ লোক মারা যাবে, রক্তের
সাগর বয়ে যাবে, রক্তের লাশের পাহাড় জমা জমা হয়ে যাবে, হয়েছে কিন্তু তারেক রহমান বলেছেন বলেই তো 70% ভোট আজকে হাঁ পক্ষে। কেন 70% ভোট তো হাঁ পক্ষে বিএনপি সবাই দিয়েছে বলে দিত, আমিও তো ভোট দিয়েছি, আমি তো ক্যান্ডিডেট ছিলাম। এখানে কথা হলো যে এরা আজকে যে আচরণটা যেটা করেছে, এটা কোনোভাবে এটা সংসদীয় গণতন্ত্রের কোনো আচরণ কোনো আচরণই হতে পারে না, সেটা নিয়ে আপনি নিন্দাও জানিয়েছেন। নিন্দা জানিয়েছেন। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম প্রথমে 3টা বিষয় নিয়ে এসেছিলেন, ওটা নিয়ে একটু আলোকপাত করতে চাই। বলেন। বিশেষ করে আপনার কাছে বলি যে শুরুতে যেমন বলা হয়েছে যে মুক্তিযুদ্ধ নিয়ে যেমন এই প্রসঙ্গ এসছে, সেখানে বলা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম আসেনি প্রাসঙ্গিকভাবে বা অপ্রাসঙ্গিকভাবে, যেভাবেই হোক না কেন। অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম এই প্রশ্ন হচ্ছেন, একই সাথে যেখানে মুক্তিযুদ্ধের অবদানের জন্য বীরদের স্মরণ করা হচ্ছে, সেই একই অধিবেশনে শোক প্রস্তাবের মতো ঘটনাও দেখা গেছে, যে নামগুলো এসেছে সেই নামগুলো নিয়ে সবাই বলেছেন বা ইতিমধ্যে আমরা দেখেছি যে যেখানে বলা হয়েছে যে যুদ্ধাপরাধী হিসেবে যাদের নাম, তাদের নামই আবার শোক প্রস্তাব ঠিক একই অধিবেশনে একই দিনে। এই বিষয় দুটো নিয়ে একটু বলবেন? আপনাকে আমি স্মরণ করে দিই, 91 সালে যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতা এসেছিল, জি, তখন ম্যাডাম খালেদা জিয়া কিন্তু জাতীয় সব নেতাদের নাম, সরোয়ার্দী থেকে শুরু করে সবার নাম কিন্তু করেছিলেন। এইবারে প্রেক্ষাপটটা হয়ে গেছে যে ওই নামটা ব্যবহার করে বিগত সরকার দীর্ঘ 15.5 বছর যাচ্ছে তাই ব্যবহার করেছে। মানুষের উপর অত্যাচার, নির্যাতন, খুন অত্যাচার, নির্যাতন, রাজনৈতিক রীতি নীতি, ভোট সব কিছু ধ্বংস করে দিতেছে। যে কারণে আজকে বাংলাদেশের মানুষ তারা এই দেশে নাই, তারা বাংলাদেশ থেকে সমস্ত তাদের এমপি মন্ত্রীরা পালিয়ে গেছে। প্রথমে তো বললাম যে সংসদ বসলে স্পিকার না থাকলে ডেপুটি স্পিকার থাকবে, তো তারা পর্যন্ত নেই। কেউ পালায় আছে, কেউ জেলখানায় আছে, না মারা গেছে তাও তো আমরা জানি না। এই সমস্ত কারণ মিলিয়েই আজকে এই জিনিসটা হয়েছে। তবে আমি মনে করি যে স্বাধীনতার পক্ষে যারা অবদান রেখেছেন, সমস্ত জাতীয় বীরদের স্মরণ করা হয়েছে, স্বাধীনতার পক্ষে যারা আছেন সবাইকে স্মরণ করা হয়েছে। হ্যাঁ, এই প্রস্তাবটার কথা বলতে, যেহেতু বিরোধী দল আজকে সংসদে বিরোধী দল, জি, এর নামটা তাদেরই নাম, জি, সেই জন্য তারা এখানে এই প্রস্তাবটা তারা এখানে নিয়ে আসছে। এখানে যে বিতর্ক যে কতগুলো জিনিস এখানে আসছে, এটা আপনার সব কিছু নেই কিন্তু আমরা চলতেছি। আমরা এই দেশে ওইটা চিন্তা করতে গেলে তো আওয়ামী লীগ 1000-এর উপর মানুষ হত্যা করেছে, 30,000 মানুষকে আহত করেছে, যার কারণে আওয়ামী লীগ দেশ ছাড়া হয়ে গেছে। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলো না, কেউ নির্বাচন আসতে পারলো না, এমনকি তারা 21 ফেব্রুয়ারি ফুল দিতে আসতে পারে না, 26শে মার্চ সবার সিজে যেতে পারে না, 16ই ডিসেম্বর বিজয় উৎসব পালন করতে পারে না, নূর হোসেন দিবসে ফুল দিতে যেতে পারে না, সেলিম দিলার দিবসে তারা স্মরণ করতে পারে না। এই যে কাপুরুষ আওয়ামী লীগ, এই কাপুরুষ আওয়ামী লীগ যেহেতু এদেরকে আশ্রয় পৌঁছে এই জায়গায় নিয়ে আসছে, সেই কারণেই এখানে পরিস্থিতিটা এই জায়গায় নিয়ে গেছে। না, তাহলে আসছে দিনে বাংলাদেশের মানুষ তাহলে ইতিহাস বা দেশ গঠনে কিভাবে জানবে? ইতিহাস তো নাই। না, আজকে যখন অধিবেশন চলছে তখন একটা পর্যায়ে এটাও দেখা গেছে, এবং গণমাধ্যমের একটা খবর থেকেই বলছি যে জনাব হাসনাত আব্দুল্লাহর অনুরোধে জাতীয় সঙ্গীত যখন চলছিল তখন জামায়াত নেতাদেরকে দাঁড়ানোর জন্য অনুরোধ করছে এবং পরে শুরুতে তারা দাঁড়ানো। তাহলে সেই জায়গায় এই প্রক্রিয়াগুলো এই জন্যই তো গণতান্ত্রিক দেশে কিভাবে পরিচালিত হবে সামনের দিনগুলোতে? এই জন্য তো এর জন্য দায়িত্ব আওয়ামী লীগ। এই যে দীর্ঘ 15.5 বছর বিএনপি নামক একটা দলকে বা রাজনৈতিক দলগুলোকে মাঠে আসতে দিল না। আমরা বারবার বলেছি এখানে মৌলবাদ উত্থান হবে, এখান থেকে অবশ্যই উত্থান হবে, আমরা বারবার কিন্তু বলেছি। তারপরেও সেই মৌলবাদীদেরকে আবার তারা ভোট দিল। এর 20টা আসন পেত, তাহলে আজকে এই পর্যায়ে যেতে পারতো না? তাহলে ভোট দিল, দিতে পারতো। ভোট দিয়েছে আওয়ামী লীগের লোকেরা, ভোট দিবা না। আমার কিন্তু নিশ্চিত আমি সাক্ষী দেব, মানে যারা যে কটা আসন পেয়েছে সেগুলো আওয়ামী লীগের ভোটে, আওয়ামী লীগের ভোট না দিলে এত ভোট আসবে 31-32% ভোট তারা পাবে কোথার থেকে? আচ্ছা, এখানে তো দুইটা কথা বললাম, একটা আওয়ামী লীগের লোকেরা ভোট দিচ্ছে এখানে একটা জিনিস, পাশাপাশি বিএনপির গাদ্দাররা, বিএনপির বিশ্বাসঘাতকেরা, এই দুইটা একসাথে হয়েছে। যদি বিএনপির বিশ্বাসঘাতক কাদেরকে বলছে? যারা সাধারণ ইলেকশন করেছে, যারা সাধারণ ইলেকশনে সাধারণ প্রার্থীকে যারা সাহায্য করেছে, এই বিশ্বাসঘাতক না দাঁড়ালে, এটা না দাঁড়াতো, যারা আমরা 50,000 ভোটে জিতে আসতাম, হাসান তুমি দিতে, আমরা সবাই জিতে আসতাম। এই বিশ্বাসঘাতকদের কারণেই, এই যে আওয়ামী লীগ ভোট দেওয়ার কারণে আমরা জিতে আসতে পারি না। আমি তো ভোট পাইছি 1,33,000, ওখানে তারা ভোট চুরি করে তারপর 1,37,3,801 ভোট দেখে তারা এখানে বিজয় লাভ করে, ভোট গুনলে আমি সেখানে জিতে আসবো। তো এই যে কারণে আজকে এই পরিস্থিতির দায়িত্ব আওয়ামী লীগ। একটা দেশ যারা স্বাধীনতা নেতৃত্ব দিল, সেই দল এমন অপকর্ম করেছে যে দেশ ছেড়ে তারা পালিয়েছে। তাদেরকে তো মুছে ফেলা যাবে না, তাহলে মুছে ফেলা যাবে না, এই নিজেরাই মুছে ফেললো, তারা নিজেরাই মুছে ফেললো। তো তারা নিজেরাই যারা দাঁড়িয়ে পেলে একবার ভোট দিয়েছে, এই আওয়ামী লীগ আর কোনো নৌকা ভোট দেবে না,
যে 10 বছর 20 বছর ফিরে আসে আচ্ছা। কোন পরিস্থিতি এরা কিন্তু আর নৌকা ফুটবে না, মানে তাহলে ওরা সরাসরি- জালিপাল্লায় ফুটবে। সরাসরি ওরা সরকারি জালিপাল্লায় দলের ফুটবে। প্রতিপক্ষ হিসেবেই থাকছে। এই অপকর্মটা আওয়ামী লীগ করেছে। আচ্ছা, আওয়ামী লীগ এই অপকর্ম করেছে যে কারণে আজকে তাদের কষ্ট লাগতেছে, কিন্তু একবার ভাবলো না, একবার তো ভাবতে পারতো যে বিএনপির উপরে এত অত্যাচার করা হলো, 1 কোটি মানুষের উপরে মামলা দেওয়া হলো, 1 লক্ষের উপরে মামলা দেওয়া হলো, রিমান্ডে নেওয়া হলো, হাত আচ্ছা। পা কেটে ফেলা হলো, সেই বিএনপি চেয়ারম্যান যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন বললেন যে কোনো রকমের প্রতিশোধ নেওয়া যাবে না, তারপরে কি আওয়ামী লীগের বিশ্বাস হলো না? সেটা আমরা দেখেছি। তারপরে কি হলো না? জি। সেই আওয়ামী আচ্ছা। লীগ এই অপকর্ম করছে বলেই তো আজকে তাদের অবস্থা। আচ্ছা, তবে এই পর্যায়ে- এই জিনিস থাকবে না, মানুষ এদের আজকে সেই যে উদ্ধতপূর্ণ আচরণ করেছে, জি। এই আচরণের পক্ষে এই অপশক্তির এইটাই কিন্তু শেষ চূড়ান্ত তাদের যে অবস্থান, এর বাইরে এর পরে এই অবস্থান তারা আর থাকতে জি, পারবে না। এই পর্যায়ে অ্যাডভোকেট হাসনাত কাইম আপনার কাছে যাই। ঘুরে ফিরে ওই প্রথম দিনের বিষয়টি আসছে, যেহেতু অধিবেশনের প্রথম দিন গেছে, রাষ্ট্রপতির অপসারণ নিয়ে হঠাৎ কেন কথা আসলো? না, এইটা তো আরো আগেও আসছে। রাষ্ট্রপতির অপসারণ নিয়ে কথা আসার ক্ষেত্রে আমি ধরেন দুই ভাগে দেখতে পারেন। এক হচ্ছে যারা এখানে ধরেন আন্দোলনের মধ্যে ছিল, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা তো ধরেন আওয়ামী লীগের কোনো চিহ্নই আসলে এখানে রাখতে চায় না, এবং আওয়ামী লীগ যে সমস্ত অপকর্ম করছে তার এই প্রতিক্রিয়াটা খুব অস্বাভাবিক না। জি, কিন্তু একটা পর্যায় পর্যন্ত এটা মনে করা হয়েছে যে আসলে এই একটা সরকারের ধারাবাহিকতা, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হলে একটা জায়গা অন্তত আসলে অটুট রাখা ভালো। সেরকম সময় ছাত্ররা যখন এটার বিরুদ্ধে কথা বলছে, অন্যরা যখন কথা বলছে, আমরা আসলে তাদেরকে এই জায়গাগুলিতে সমর্থন দিই না, আমরা রেসপন্সিবল আচরণ করার কথা বলছি। কিন্তু এই পর্বটা শেষ হয়েছে বাংলাদেশে। একটা নির্বাচন হওয়া দরকার ছিল, একটা সংসদ বসার দরকার ছিল, এগুলি হয়েছে। জি, এই সময়ের মধ্যে রাষ্ট্রপতির দুইটা কাজ দেখেন। এই অভ্যুত্থানের পরে, অভ্যুত্থানের আগের পর্ব একটা, অভ্যুত্থানের পরে উনি, আমি 5 তারিখ নিজে উপস্থিত ছিলাম বঙ্গভবন। ওনাকে প্রশ্ন করা হলো ক্যাটাগরিক্যালি যে আসলে তৎকালীন প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র উনি পাইছেন কিনা। উনি বললেন যে তিনি পদত্যাগপত্র পাইছেন। এটা পাবলিক হয়েছে, এর ভিত্তিতে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। জি, উনি তারপর একটা পত্রিকার সাথে ইন্টারভিউ দিয়ে গিয়ে বললেন যে উনি আসলে পদত্যাগপত্রটা পান নাই। এইটা একজন রাষ্ট্রপতি, সিটিং রাষ্ট্রপতি বলতে পারে কিনা? এই আইদার আমাদের যেটা বলছে এটা মিথ্যা কথা, অথবা পত্রিকাকে যেটা বলছে এটা মিথ্যা কথা, কোনো একটা কথা মিথ্যা হবে। তাহলে একজন রাষ্ট্রপতি সিটিং অবস্থায় কোনো মিথ্যা কথা পাবলিকলি বলতে পারে না, এটা এক। 2 নাম্বার ধরেন, এইবার উনি কতগুলো আলাপ আরেকটা পত্রিকার সাথে করলেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ মানে সংসদ সদস্যরা একরকমের শপথ নেয়, মন্ত্রী পরিষদ সদস্যরা একরকম শপথ নেয়, রাষ্ট্রপতি একরকম শপথ নেয়। তাদের মধ্যে রাষ্ট্রপতিকে গোপনীয়তার শপথ নিতে হয়। আচ্ছা, ওনার একটা গোপনীয়তার শপথ আছে, উনি সেটা ভঙ্গ করেছে। এই 2 কারণে ওনার অভিশংসন হওয়া উচিত। এখন অভিশংসন হওয়ার মতো বাস্তব পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ এখন সংসদ ফাংশন করতেছে। একজন রাষ্ট্রপতি যদি নিয়োগ করার প্রয়োজন হয় সেটা করা যাবে, এবং উনি নিজে পদত্যাগ করে গেলে ভালো, অভিশংসন করার প্রয়োজন হলে সেটা সম্ভব। তাইলে আসলে আপনি বাংলাদেশের মানুষের এই যে অভ্যুত্থানের মধ্যে যে আকাঙ্ক্ষা ছিল, এই রেজিম চেঞ্জ, এই যারা দোষর, যারা এই সমস্ত অপকর্ম করছে, ওনার তো এর আগের অপকর্মের আমি বিবরণ দিতে চাই না, এগুলি মানুষ জানে। তো সেই জায়গাগুলিতে আসলে কোনোভাবেই এইটা হচ্ছে দুর্ভাগ্যজনক যে একটা ধারাবাহিকতা রক্ষা করার জন্যে তার মতো একজন মানুষকে দিয়ে সংবিধানে আর এই সংসদের উদ্বোধন করাইতে হয়েছে। এটাই ধরেন দুর্ভাগ্যজনক, কিন্তু এটা একটা আইনগত। সেই ধারাবাহিকতা রক্ষা করতে গেলে তো সেই গত এই যে 1.5 বছর ধরে অন্তর্বর্তীকালীন সরকার সেটা- ছিল, হ্যাঁ। তখনও তো তিনি রাষ্ট্রপতি ছিলেন। সেটাই তো শপথ তো তখনও তো নিয়ে, হ্যাঁ সেটাই তো তার ইয়েতেই আমি তো নিয়েছেন। বলছি যে আপনি একটা শান্তিপূর্ণ দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা তৈরি হবে না, আপনি মোটামুটি একটা শান্তিপূর্ণ পথে সাংবিধানিক ধারায় আবার ফেরত যাবেন। আপনি 5 তারিখে সংবিধানের বাইরে চলে গেছেন, তারপর থেকে আপনি চেষ্টা করছেন যে সংবিধানের মধ্যে কোনোভাবে আসার এবং সংবিধানকে এমনভাবে ঠিক করার যাতে ভবিষ্যতে 5 তারিখের মতো ঘটনা ঘটাইতে না হয়। সেটার জন্যই তো ঐক্য কমিশন, সেটার জন্যই এত আলোচনা, সেটার জন্যই গণভোট। তাহলে এইটার এন্ডিংয়ের মধ্যে আসছেন আপনি। আজকে এটা করা যাবে আমি এটা বলছি না,
কিন্তু সরকারকে আসলে বলা উচিত, আশ্বস্ত করা উচিত যে আমরা এই রকমের একটা বাস্তব পরিস্থিতির মধ্যে এই ধারাবাহিকতা রক্ষার জন্য তাদেরকে আমাকে রাখতে হচ্ছে, কিন্তু এইটা সরকারের ইন্টেনশন না যে এটাকে মেয়াদ পর্যন্ত কিংবা অনেক দিন পর্যন্ত প্রলম্বিত করব। আচ্ছা। আমরা এইটা জনগণকে আশ্বস্ত করলে যারা আসলে সিম ক্রিয়েট করতে চাইলেও তাদের সিম ক্রিয়েট করার আসলে এই সামর্থ্যটা কমে যেত। আচ্ছা, বুঝতে পারছি। আমরা আরেকটা বিরতি থেকে আসি, বিরতির পর কথা হবে নিশ্চয়ই। RICL প্রেজেন্টস মিট দ্য পিপল দেখছেন, আরেকটা বিরতিতে যাবো, আমার সাথে থাকুন। RICL প্রেজেন্টস মিট দ্য পিপল দেখছেন। আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, চলে যাবো আমাদের সম্মানিত অতিথিদের কাছে। হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে এই পর্যায়ে যেতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে আমরা দেখেছি যে সরকার গঠনের পর থেকে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন, যেটা প্রশংসিত হয়েছে। তিনি স্বাভাবিকভাবে সকাল 9টার অফিস 9টায় শুরু করা, এটা ছাড়া কিছুদিন আগে সংসদ অধিবেশন বসার আগে তিনি যেমন বলেছেন যে এমপিরা যেন সংযত আচরণ করে, দায়িত্বশীল আচরণ করে। 180 দিনে একটা চ্যালেঞ্জ দেখেছি। আবার একই সাথে দেখছি যে জনাব হাসনাত আবদুল্লাহ, তার একটা ভিডিও ফুটেজ গতকালে খুব বেশি আলোচনায় চলে এসেছে, যে বরাদ্দের খেজুরের হিসাবও তিনি দিচ্ছেন। সার্বিকভাবে কি মনে হয় যে এখন কি আরো সংযত আচরণ করবেন কিনা এমপিরা, বা দায়িত্বের জায়গায় তারা আরো কত সচেতন হবে বলে মনে করেন? এখন কথা হয়েছে যে যারা এমপি হওয়ার কথা না তারা এমপি হয়ে গেছে, যারা এত সংখ্যক আসন পাওয়ার কথা না তারা তারা পেয়ে গেছে, যেটা আমি আগে ব্যাখ্যা দিই। যে কারণে এদের ভিতরে আচরণ এরকম হবেই। এখানে আমি আমার ভাইয়ের একটা প্রশ্নের উত্তর দিই, আমি যেটা জানি সেটা বলছি। জি, যে আমরা চাই সামনে থেকে, এখন তো একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি, একটা দল রাষ্ট্রে ক্ষমতা যেতে না যেতেই ইরানে যুদ্ধ লেগে গেছে। সেখানে তাই উনি কতগুলি পদক্ষেপ নিয়েছেন, ভালো ভালো পদক্ষেপ নিয়েছেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড, নানান ধরনের। তার থেকে বড় কথা তেলের দাম আমরা দেখেছি যে অপরিবর্তিত রেখে রেশনিং করে। অন্য কোনো সরকার থাকলে বা হলে পরে এখন তেলের দাম 20 টাকা বাড়া দিত, যদি এই তেল আসতে সময় লাগবে। এর আগে বিএনপি 2001 সাল থেকে ক্ষমতা ছিল, $105 হওয়ার পরে কিন্তু 60 টাকার উপরে তেল ওঠায় নেয়। বিএনপিতে ব্যবসা করতে চায় না, দেশের মানুষের সেবা করতে চায়। এখন এই যে অর্থমন্ত্রী যে কথাটা আসছে, এর আগে সব জ্ঞানী, বড় বড় জ্ঞানী গুণী সব অর্থমন্ত্রী ছিল না, দেশটাকে ধ্বংস করে দিয়েছে না তারা, দেশ থেকে টাকা লোপাটকে শেষ করে দিয়েছে না, কিন্তু এই জন্য একটা শক্তিশালী বিরোধী দলের অবস্থান ঠিক আছে না, আমি অর্থমন্ত্রীর যে কথা আসছে যে বড় বড় শিক্ষিত বড় বড় মহারথীরা ছিল, 30,000 কোটি টাকা ছাপছে 1.5 বছরে, বড় বড় মহারথী ছিল তারা, দেশটাকে যারা এগিয়ে নিয়ে যেতে পেরেছে। হ্যাঁ, এটা ব্যতিক্রম ধর্মী একটা অর্থমন্ত্রী এসেছে, এটা নিয়ে সমালোচনা হচ্ছে। বিড়াল কালো না সাদা সেটা বড়, বিড়ালটা ইঁদুর সাদা, ইঁদুরকে ধরলো কিনা সেটাই ব্যাপার, অর্থমন্ত্রী কী হয় দেশটাকে এগিয়ে নিয়ে সেটাই ব্যাপার। এবার আমি একটা কথা বলি 21 পার্টে, সেটা হলো এই, আজকে রাষ্ট্রপতি যে কথাটা হচ্ছে, আপনি একটু ভাবেন তো, রাষ্ট্রপতি 3 বাহিনী প্রধানকে পিছনে রেখে একটা মহা অসত্য কথা বলেছেন। কেন? এই দেশ জাতিকে বাঁচানোর জন্য। আপনি তাকে ক্রেডিট দেবেন না? আপনারা দেখলাম, সবাই আমরা দেখলাম প্রথমে পালিয়ে গেলেন, উনি কখন পদত্যাগ করবেন? সেটা রাষ্ট্রপতি দেশকে বাঁচানোর জন্য। 8 তারিখ পর্যন্ত দেশে কি সরকার ছিল? সেদিন তো সেনাপ্রধান, সামরিক বাহিনী এবং রাষ্ট্রপতি সে দেশ চালিয়েছে। উনি কবে বলেছেন? উনি প্রত্যেক সাংবাদিক সাক্ষাৎ মতিউর রহমান নিজামী মতিউর রহমান গেছিল দেখা করতে, দেখা করতে বলছে আমি একটা বই লিখবো, আমাকে একটা বলেন যে আমি 111 থেকে একটা বই লিখবো, প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র কী রাখা ছিল। উনি সিম্পল কথা বলেছেন, আমার কাছে দালিলিক কোনো প্রমাণ নেই। উনি বলেন নাই যে এখনও শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন। এইটাকে মতিউর রহমান নিয়ে টুইট করলো। সেদিন আমি টক শোতে বলেছিলাম, আপনি যে কথাটা বললেন, উনি তো 1 মাস আগে গিয়েছিল, ওই দিন না কিন্তু 1 মাস পরে মতিউর রহমান ইচ্ছা করে এই জিনিসটাকে একটা ভেজাল বানাতে গিয়েছিল। সেদিন যদি রাষ্ট্রপতি অভিশংসিত হয়ে যেত, আজকে এই গন্ধ আসতো, নির্বাচন হতো। এই রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিতে হবে এই কারণে যে রাষ্ট্রপতিকে অভিশংসন করার জন্য একবার প্রধান বিচারক নিয়ে আসার কথা ছিল না, উনি কিন্তু কঠিনভাবে নিয়ন্ত্রণ করেছেন। ওনার কাছে উনি সব রেডি করে রেখেছিলেন। একটা রাষ্ট্রপতি, উনি তো এখন আওয়ামী লীগ না, যখন উনি রাষ্ট্রপতি, আজকে স্পিকার তার স্থায়ী কমিটিতে পদত্যাগ করেছে না, রাষ্ট্রপতি পদত্যাগ করে এসেছে না, তো তাহলে রাষ্ট্রপতি আওয়ামী লীগ আছে নাকি? উনি যে কাজটা করেছেন, দেশের স্বার্থে যে কাজটা করেছেন, এর জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত। এখন বিএনপি রাষ্ট্রপতি একটা সাংবিধানিক পোস্ট, যদি 5 বছর পর্যন্ত ক্ষমতা রাখেন, তা আপনার আমার অসুবিধার কোথায়? অসুবিধার কোথায়? আপনি এই রাষ্ট্রপতির অধীনে আপনি নির্বাচন করলেন, এই রাষ্ট্রপতির অধীনে শপথ নিলেন, দেশ চলে 18 মাস। আজকে আপনার এই রাষ্ট্রপতিকে এই 18 মাসে অনেক অসম্মানিত করা হয়েছে, তাই কিন্তু তাকে যেতে দেওয়া হয়নি, বিদেশ যেতে দেওয়া হয়নি, তাকে নানানভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। তারপরে কিন্তু রাষ্ট্রপতি ধরে থেকে কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পেরেছেন। অতএব রাষ্ট্রপতির বিরুদ্ধে বলে এখন সেটাকে উজাড় দেখে আপনার সংসদের বিরুদ্ধে অসভ্য আচরণ করতে হবে না। আজকে রাষ্ট্রপতিকে অভিশংসন করুক বা রাষ্ট্রপতি করুক, কালকে কি তারা সংশোধন হবে?
কালকেও তারা আর একটা ইস্যু তারা নিয়ে আসবে, নিয়ে এসে দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করা, যাদের মন মানুষের কাছে মজ্জাগত তাদের অবস্থা, তবে তারা এটাই করবে। তারা একটা প্রশ্ন আপনার যে সুবিধা সরাই দেন, কালকে যদি আবার অন্য ইস্যু নিয়ে তারা না নামে, এবং স্পিকার নির্বাচিত হলো, সেখানে তারা হ্যাঁ বললো না, হ্যাঁ বললো না। তবে গণতান্ত্রিক এবং প্রক্রিয়া তারা- চলমান রাখতে একটা শক্তিশালী বিরোধী দল থাক, কিন্তু এই অসভ্যতা তো আমি দেখতে চাই না। এবং এখানে দেখেন যারা স্পিকার নির্বাচিত হলো, সেখানে হ্যাঁ বলবে না। আচ্ছা, তো হ্যাঁ বলবে না। তারপরে আসছে দিনে সরকারের কাছ থেকে কি প্রত্যাশা বা চ্যালেঞ্জগুলো কি দেখেন একটু সংক্ষেপে সরকারের উত্তর কাছে দিন। চ্যালেঞ্জ, সরকারের চ্যালেঞ্জ, এরা এগুলো করবে। তবে এটুকু আমি বলবো যে দেশে যদি এই যে ইরানের যুদ্ধটা না শুরু হতো, এর করে কিছুই করতে পারতো না। কারণ তারেক রহমান যে মিশন নিয়ে আগাচ্ছেন, যে ভিশন নিয়ে আগাচ্ছেন যেভাবে, এর করে কিছুই করতে পারবো না। এর আগে 94 সালে এই জামাত এই আওয়ামী লীগকে সাথে করে তার পদত্যাগ করেছিল। ম্যাডাম খালেদা জিয়া কিন্তু নির্বাচন দেননি, দিয়ে কিন্তু দেশটা চালিয়ে তত্ত্বাবধায়ক সরকার সংবিধান সংযোজন করে গিয়েছিলেন। আজকে কি করতে পারবে? 14 সালে আওয়ামী লীগ নির্বাচন না করে, কাউকে নির্বাচন করতে না দিয়ে তারা 5 বছর রাষ্ট্রীয় ক্ষমতা ছিল। কি করতে পেরেছিল আমরা? এরা কিছুই করতে পারে না। এরা নিজেরা যত বেশি এগুলি করে, দেশের মানুষ এখন এরা চায় না, দেশের মানুষ দেখতে চায় একটা সরকার গণতান্ত্রিকভাবে সামনের দিকে এগিয়ে যাক। দেশ আজকে ভয়াবহ সংকটের দিকে যাবে, এই যে এই ব্রিটিশ যদি না থামে, দেশটাকে আপনাকে বাঁচাতে হবে। তো তারপরে তো আপনার রাষ্ট্রপতির কথা বলেন, এটা বলেন, সেটা বলেন, আমরা সবগুলিকে আমরা সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাবো। আসবো অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, আপনার কাছে এই পর্যায়ে যাই শুনছিলেন জনাব হাবিবুর রহমান হাবিব বলছিলেন। না, এটা আসলে আমি খুব শ্রদ্ধার সাথে খুব ভিন্ন মত পোষণ করছি আর কি। আমি হাবিব ভাইয়ের এই দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে আসলে সমস্যাগুলি তৈরি করে। আপনি জেনে বুঝে যদি মনে করেন, তাহলে সমস্ত অপরাধের পক্ষে আসলে যুক্তি তৈরি করা যাবে। এমন কোনো অপরাধ নাই যে অপরাধী তার পক্ষে আসলে যুক্তি দিতে পারবে, কিংবা যারা আসলে অন্যায় করে তার অন্যায়ের পক্ষে যুক্তি দেওয়া যাবে না, এরকম নাই। সব কিছুর বাইরে গিয়ে আসলে এরকম একটা অবস্থান নিতে হয় যেটা হচ্ছে আসলে সত্যিই ন্যায়সঙ্গত, সত্যিই যুক্তিসঙ্গত। আমার দলের স্বার্থে কিংবা আমার কোনো একটা অবস্থার স্বার্থে যদি আসলে আমি অবস্থান নিই, তখনই সমস্যাগুলি তৈরি হয়। কারণ সব মানুষকে তো এটা মনে করার কোনো কারণ নাই যে আসলে আমি যেটা বলবো সেটা ধরেন সঠিক না হইলেও মানুষ এটাকে মেনে চলবে, এটা হয় না। আপনি এই রাষ্ট্রপতির যদি প্রশংসা করেন, তাইলে এখানকার মানুষ, বাংলাদেশের মানুষ আসলে এটাকে মানতে পারবে না। আচ্ছা, তাতে যেটা হবে আসলে এই কেওয়াস্টিক সিচুয়েশনটা আসলে প্রলম্বিত হবে, আপনি এই রাষ্ট্রপতির যেই নেতিবাচক জায়গাগুলিকে আপনি ইতিবাচকভাবে দেখতে চান, এটা ব্যক্তি পরিসরে ব্যক্তিগত সম্পর্কের জায়গায় দেখা যেতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তো একটা ন্যায় ভিত্তিক ন্যায় নীতি আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। আমরা কথা বলতেছিলাম যে ধরেন সংসদে ইলেকট্রিসিটি যদি না থাকে, সংসদের ইকুইপমেন্ট ঠিক মতো কাজ না করে, তাইলে আসলে এখানে ধারণা কি তৈরি হয়? ধারণা তৈরি হয় যে আসলে এইগুলি সারা দেশেও যদি ধরেন এই সমস্যা হয়, তাহলে কিছু হবে না, কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এই মনোবৃত্তি এবং এই ইমপ্রেশন, এইটা হচ্ছে খুব আসলে ভয়াবহ এবং খুব এখন গুরুত্বপূর্ণ। সরকারের জন্য সামনের সরকার দিনগুলোতে কি চ্যালেঞ্জ পরিচালনার দেখেন? জন্য, জি, সরকার পরিচালনার জন্য যে এইটা একটা ন্যায় নীতির ভিত্তিতে কোনো ধরনের কারো প্রতি পক্ষপাত ছাড়া এই যারা অভ্যুত্থান করছিল এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল সে আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সে এগুচ্ছে, এই ইমপ্রেশনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সেই ইমপ্রেশন ধরে রাখছে সেই তো বলে মনে ইমপ্রেশন করেন? ধরে রাখতে হবে। জি, এই ইমপ্রেশনে যদি কোনো একটা কারণে, কোনো একটা ব্যক্তির কারণে, কোনো একটা ঘটনার কারণে যদি আসলে আপনি বিচ্যুত হন, জি, তাইলে এই বিচ্যুতির ভোগান্তি আসলে সমস্ত দেশের মানুষকে ভুগতে হয়। এইটাই আমাদের গত 18 বছর কি হয়েছে, ওনারা একটা ইলেকশন দেখাইছে, ইলেকশন তো আইন অনুযায়ী হয়েছে তো। না আমরা বুঝতে পারছি, কিন্তু এখন পর্যন্ত সরকার গঠনের পরে যেই বিষয়গুলো দেখেছেন, বিশেষ করে বিশ্বে একটা যুদ্ধ পরিস্থিতি, এখন পর্যন্ত দল হিসেবে বা সরকারি দল হিসেবে যেই পদক্ষেপগুলো দেখেছি আমরা সরকারের তরফ থেকে, সেগুলোকে একটু ছোট করে মূল্যায়ন করবেন? আমরা আয়োজন শেষ আমি করব খুব কয়েকটা সংক্ষেপে। জিনিসকে তো ধরেন পরশুদিন প্রশংসা করছি, এই জন্য ধরেন আমি ফ্যামিলি কার্ডের খুব প্রশংসা করছি, আমি কৃষক কার্ডের প্রশংসা করছি, আমি ধরেন এই যে সেটা নিয়ে তো বিরোধী দল সমালোচনাও করেছিল নির্বাচনের আগে। আমরা বিরোধী দল দেখেছি। কি আচ্ছা, করছে এটা প্রশ্ন জি, না। তারপর? আমি যেটা মনে করি যেগুলি হচ্ছে আপনি একটা জনগণের পক্ষে আপনি একটা অবস্থান নিতে যাচ্ছেন, ঝুঁকির পরেও ধরেন এই যে তেল নিয়ে যে অবস্থানটা এখন পর্যন্ত নিচ্ছে, এগুলিকে আমি মনে করি খুব দক্ষতার পরিচয় দিচ্ছে। জি, কিন্তু বাংলাদেশ ব্যাংকে একজন গভর্নর বসেছেন যে ব্যাংকের আসলে ইমেজকে আসলে ক্ষতিগ্রস্ত করছে, মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের যে প্রিন্সিপাল, এটাকে আসলে ক্ষতিগ্রস্ত করছে।
এগুলি ঠিক হয়নি। ধরেন দুদক থেকে যেভাবে আচ্ছা আচ্ছা দুদকের চেয়ারম্যানকে যেভাবে সরতে হয়েছে, বুঝতে পারছি আমরা এরকম আমাদের আয়োজন জায়গাগুলি শেষ করতে হবে এই জায়গাগুলি আসলে অ্যাভয়েড করতে পারলে ভালো। একটা লাইন যুক্ত করবেন কিনা জনাব হাবিবুর রহমান হাবিব? সেটা হলো আমার কথা হলো কি, আমার কথা হলো তো বললাম যে ইমেজ ক্ষুণ্ণ করার কথাটা বলছে, আগে কিছু ছিল এবং রাষ্ট্রপতির ব্যাপার, রাষ্ট্রপতিকে চুরি করছে, আমাকে শেষ করতে শেষ করে হবে, আমাকে তো উনি আগে দিয়েছিলেন, তো রাষ্ট্রপতিকে চুরি করেছে, রাষ্ট্রপতিকে অস্বীকার কথা বুঝতে পেরেছি, বলেছে। আপনি আপনার এই বক্তব্য জিনিসটাই আমার দিয়েছেন, কথা হচ্ছে। আমার কথা হলো যে আওয়ামী লীগের ভোট নিতে আমাদের ভালো লাগে, আমরা বুঝতে পারছি। আওয়ামী লীগের ভোট নিতে ভালো লাগে, আর আওয়ামী লীগের রাষ্ট্রপতি তো এখন সেটা আওয়ামী লীগের নেই। আচ্ছা, তার ব্যাপারে আপনাদের বিরোধিতা করার দুজনকে কোনো কারণ আছে? অনেক অনেক ধন্যবাদ আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য। শেষ করতে হচ্ছে RICL প্রেজেন্টস মিট দ্য পিপল আয়োজন শেষ করছি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। শুভরাত্রি, ভালো থাকুন সবাই।